Dear students, good evening and welcome to online ambition class. দেখেন আপনারা যারা এর আগে আমার ক্লাস করছেন, আমি মাঝখানে দুইটা কারেকশনের উপরে ক্লাস নিয়েছি। তার আগে আমরা একটা ক্লাস নিচ্ছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে। আজকে আমরা সেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসটা আরেকটু আগিয়ে নিব। আমরা আপনাদের সাথে কথা বলছিলাম যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কি পড়বেন এটা আপনাদেরকে জানা কিন্তু জরুরি, কোথায় থেকে পড়বেন সেটা কিন্তু জানা জরুরি। দেখেন আপনারা যাদের ক্লাস করছেন, যারা আপনাদের বিভিন্ন কোচিং সেন্টারে পড়াচ্ছে, তারা আসলে কি ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট না অন্য কেউ, সেটাও কিন্তু আপনাদের জানা উচিত। এখন দেখেন প্রত্যেকটা যখন আপনি প্রিপারেশান নিতে যাবেন, আপনার সিলেবাসটা কি এটা কিন্তু প্রথমে জানা আপনার দরকার। আপনার সিলেবাসটাতে কিন্তু কখনোই সারা বিশ্বের ইংরেজির ইতিহাস কিন্তু আপনাকে পড়াতে বলে নাই। আপনাকে মূলত বলা হয়েছে কি আপনি পড়াবেন কোনটা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংল্যান্ডের যেটা আর কি ইতিহাস আছে বা লিটারেচার যেটা আছে, আমরা সেই লিটারেচারটাই কিন্তু স্টাডি করব। এখন আপনি যদি পুরা বিশ্বের ইতিহাস পড়তে চান বা লিটারেচার পড়তে চান, তাহলে কিন্তু আপনার পক্ষে কিছুতেই পড়া সম্ভব হবে না আর কি। এই কারণে আপনাদের জন্য প্রিপারেশান নেওয়াও কিন্তু কঠিন হবে, কারণ আপনি কতটা রাইটারের উপরে প্রিপারেশান নেবেন, এটা কি ঠিক আছে? সারা বিশ্বে কতটা আছে একটি রাইটার, সবগুলো রাইটার পড়তেও পারবেন না। আর একটা বিষয় আপনাকে নর্মালি বলে রাখি, ধরেন আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন তাদেরকেই বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে কতজন রাইটার আছেন আপনি কি জানেন? রাজশাহী ইউনিভার্সিটির টিচারদের মধ্যে কতজন লেখালেখি করেন এটাও কিন্তু আপনারা জানেন না। তাহলে এখন যদি কি আপনি কি রাজশাহী ইউনিভার্সিটি ধরেন 500 টিচার আছে, আপনি 500 টিচারের নাম তার লেখাগুলো কি মুখস্থ রাখতে চাইবেন? না। তাহলে রাজশাহী ইউনিভার্সিটির কার লেখাটা আপনি মাথায় রাখবেন। দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে একজন মাস্টার রাইটার আছেন, তিনি হলেন কি হাসান আজিজুল হক স্যার। তাহলে আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে প্রশ্নটা আসবে কোথায় থেকে? হাসান আজিজুল হক স্যারের ওই লেখা থেকেই কিন্তু আপনার প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও কিন্তু আসবে। যতক্ষণ না পর্যন্ত দেখছেন যে আপনার নাম করা আরেকটা কোনো রাইটার বেরোচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি হাসান আজিজুল হক স্যারের লেখাটাই কিন্তু পড়তে থাকবেন। ঠিক ইংরেজি লিটারেচারে কি কি পড়বেন আর কি কি পড়বেন না, এইটা যদি আপনি মাথায় রাখতে চান, আমাদের চ্যানেলে ক্লাসগুলো ফলো করেন, দেখবেন লেখা আছে ইংরেজি। আমরা যে লাইভে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসের ভিডিওটা আমরা ক্লাস শেষে আমরা ওই চ্যানেলটাতে দিয়ে দিব। চ্যানেলটার নাম আপনারা সবাই জানেন, কাশেম স্যার রাবিয়ান অ্যাম্বিশন কোচিং। এই নামে যে চ্যানেলটা আছে আপনারা সেই চ্যানেলটাকে ফলো করবেন। ক্লাসটা যখন আমার 9টায় শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আপনারা সবাই ভিডিওটা পাবেন হলো ওই চ্যানেলে কিন্তু পাবেন। ওটাকে সাবস্ক্রাইব করেন, ওইখানে চ্যানেলটা দেখতে থাকেন, আপনি কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোন কোন রাইটার পড়বেন, আবার কোন রাইটারের কোন লেখাটা পড়বেন, আপনারা ক্লাসগুলো ফলো করলেই কিন্তু পাবেন। নর্মালি একটা কথা বলি, আপনার শেক্সপিয়ারের 37টা নাটক আছে, 37টা নাটকের কি প্রত্যেকটা নাটকের থিম কি আপনার মুখস্থ রাখা কি সম্ভব? না। কোন রাইটারটা পড়বেন, যে রাইটারটা পড়তে চাচ্ছেন বা কোনটা পড়বেন, সেটা আমরা মূলত হলো কি এই ক্লাসগুলোতে বলতে থাকবো আর কি। তো জাস্ট ফলো আওয়ার ক্লাসেস ইন কাশেম স্যার রাবিয়ান অ্যাম্বিশন কোচিং, এই চ্যানেলটাতে ফলো করেন। আপনারা প্রত্যেকেই দেখেন কাশেম স্যার রাবিয়ান অ্যাম্বিশন এই চ্যানেলটাকে আপনারা ফলো করেন, এখানে আপনারা প্রত্যেকটা তথ্য পেয়ে যাবেন। দেখেন আমরা গতদিনের সর্বশেষ আলোচনায় ছিলাম এজ অফ চসার নিয়ে। এজ অফ চসার নিয়ে আমরা ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো বলতেছিলাম। সেই ইম্পর্টেন্ট ইভেন্টসগুলোর মধ্যে প্রথমটা ছিল কি 100 ইয়ার্স ওয়ার। এই 100 ইয়ার্স ওয়ারটা আসলে কোন কোন দুই দেশের মধ্যে হতো, এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এইটা দেখেন 100 ইয়ার্স ওয়ার, এটা কোন কোন দেশের মধ্যে হতো, এটা জেনারেল নলেজেও কিন্তু আপনার কখনো কখনো প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে 100 ইয়ার ওয়ার্সটা কোন কোন দেশের মধ্যে হয়, আপনাদের যাদের কাছে খাতা কলম আছে তারা লিখে নিতে পারেন। সেটা হলো কি ইট টুক প্লেস। দেখেন ইট টুক প্লেস কোন কোন দেশের মধ্যে হয় এটা খেয়াল রাখেন। ইট টুক প্লেস বিটুইন কোন কোন দেশ সেটা খেয়াল রাখবেন, বিটুইন ফ্রান্স অ্যান্ড কি আরেকটা হলো ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। ঠিক আছে, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। কখনো কখনো বাংলায় যখন পড়তে যাবেন তখন কিন্তু লেখা থাকতে পারে ব্রিটেন লেখা থাকতে পারে, ঠিক আছে, তাতে কিন্তু কোনো যায় আসে না। তাহলে এখন আপনার মাথায় রাখতে হবে যে কি 100 ইয়ার্স ওয়ারটা কোন কোন দুই দেশের মধ্যে হয়েছিল, সেটা হলো কি ফ্রান্স অ্যান্ড ব্রিটেন বা ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, এটা মাথায় রাখবেন আর কি। ঠিক আছে, ফ্রান্স অ্যান্ড ব্রিটেন এইটা মাথায় রাখবেন।
কেন এই 100 ইয়ার্স ওয়ারটা ঘটলো আর কি, এটা ঘটার পিছনে কারণটা কি আর কখন বা ঘটলো এটা মাথায় রাখেন। দেখেন এখানে দেওয়া আছে 1338 থেকে কখন 1453, এই সময়টাতে 100 ইয়ার্স ওয়ারটা ঘটে। কোন কোন দেশের মধ্যে? বিটুইন ফ্রান্স অ্যান্ড ব্রিটেন বা ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড আর কি, এই দুই দেশের মধ্যে ঘটে। এইটার মধ্যে উল্লেখযোগ্য দিকটা ছিল কি কারণে এইটা যুদ্ধটা ঘটলো। দেখেন 1338 সালে ইংল্যান্ডের ক্ষমতায় আসেন এডওয়ার্ড থার্ড নামে একজন লিডার। তাকে মূলত বলা হয়ে থাকে কি ন্যাশনালিস্ট লিডার, এবং তার মধ্যে কি অ্যাগ্রেসিভ ন্যাশনালিস্ট যে লিডার যেটা থাকে সেই মনোভাবটা তার মধ্যে প্রচলিত ছিল, এবং তিনি করলেন কি মানুষের মধ্যে সেই তার অ্যাগ্রেসিভ ভাবটাকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন, মানুষের মধ্যে আগুন জ্বালাতে তিনি সক্ষম হয়েছিলেন। এই আগুনটা কিভাবে? দেখেন তৎকালীন যুগ পর্যন্ত অর্থাৎ 1338-এর আগ পর্যন্ত পুরা ইউরোপ জুড়ে কিন্তু মানে দাপটের সাথে কিন্তু নেতৃত্ব দিয়ে আসছে ফ্রান্স, কিন্তু সেখানেই এসে কি ঘটলো 1338 সালে এসে এডওয়ার্ড থার্ড বললেন যে কি ফ্রান্সের মাতব্বরি আর চলবে না, ফ্রান্সের মাতব্বরি চলবে না। তখন তারা কি করলেন? যুদ্ধ ঘোষণা করে দিলেন কার বিরুদ্ধে? ফ্রান্সের বিরুদ্ধে। যেমন বর্তমানে কি এরকম উগ্র ন্যাশনালিস্ট লিডার কিন্তু আপনারা পাবেন। দেখেন কিভাবে তারা এই আগুনটা জ্বালাইছিল। দেখেন গত 4 বছর আগে যখন 2016 সালে আমেরিকাতে ইলেকশনটা হয়, আমেরিকা তখন কিন্তু একই কাজটা করেছিল। তারা কি তাদের মধ্যে কি ন্যাশনালিস্টদের মধ্যে উগ্র ন্যাশনালিজমটা কিন্তু জাগ্রত করতে পেরেছিল। তারা বলেছিল কি মুসলমানদেরকে কি করা হবে? আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। তখন যারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকজন, যারা কলেজ গোয়িং না, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল। অন্যদিকে তারা কিন্তু পলিশড একটা ক্যারেক্টার হিলারি ক্লিন্টনকে কিন্তু তারা ভোটটা দেয়নি। ঠিক আমাদের পাশের প্রতিবেশী যদি দেখি, আমাদের নরেন্দ্র মোদী সাহেবও একই কাজ করে কিন্তু ক্ষমতায় আসছেন। ঠিক যে কাজটা 1338 সালে করেছিলেন কে? এডওয়ার্ড থার্ড। ঠিক আছে, এডওয়ার্ড থার্ড কিন্তু করেছিলেন তখন আর কি, সেটা আর কি। তাহলে এই উগ্র ন্যাশনালিজমটা জাগ্রত করে তখন তারা কি করলেন? ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। তখন যুদ্ধে প্রথম তাদের সফলতা আসে 40 সালের দিকে, 1340-এই, কিন্তু সবচেয়ে বড় তাদের সাফল্যটা আসে 1346 সালে, যখন তারা ক্যালাইস বা আজকে বেলজিয়াম এইটাকে তখন তারা দখলে নেয়। ক্যালাইসটা ছিল আসলে কি বাণিজ্যিক একটা কেন্দ্র, আর এটা দখল নেওয়ার সাথে সাথেই মূলত হচ্ছিল কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে। দুইভাবে তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু বাড়তে থাকে। তার মধ্যে একটা বাণিজ্য বাড়তে থাকে কি ওইখানে যারা বাণিজ্য করতে আসবে তাদেরকে কি করতে হবে? মূলত হচ্ছে হলো নিচেরটা দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, আচ্ছা আমি দেখব। তাদেরকে কি কি করতে হবে? ট্যাক্স তো দিতে হবে। আর একটা নিয়ম করেছিলেন কি এইখানে যারা বাণিজ্যে আসবেন তাদের প্রত্যেককেই মূলত কি ইংলিশ শিপ ব্যবহার করতে হবে, আর এতে তখন কি ডাবল ইনকাম তাদের শুরু হয়ে যায়। যাই হোক, আমরা ওইদিকে আর থাকতে চাচ্ছি না। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা ছিল সেই সময় হচ্ছিল কি দ্য ব্ল্যাক ডেথ। তাহলে ব্ল্যাক ডেথটা আসলে কি ছিল সেটা একটু আমাদের জানা উচিত। যখন ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধ চলাকালীন সময় ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনদের মধ্যে তখন কি প্লেগ রোগটা তখন কিন্তু ছড়িয়ে পড়ে। যদিও এই প্লেগটা শুরু হয় 1346 এবং চলে হলো 1351 পর্যন্ত, কিন্তু এর ব্যাপক প্রভাবটা ছিল 1348 থেকে 49 সালে। এই প্লেগটাকে ব্ল্যাক ডেথ বলছে এই কারণে তখন পর্যন্ত প্লেগের কোনো চিকিৎসা আবিষ্কৃত হয় নাই। যারাই আক্রান্ত হয়েছিল তারাই মারা গেছিল, আর যারা আক্রান্ত হয় নাই তারা ওই এলাকা ছেড়ে পালাইছিল। ফলে দেখা গেছে কি মাঠে ফসল পেকে আসে, কেটে নিয়ে আসার জন্য কোনো লেবার পাওয়া যায় নাই। তখন তারা কি করে? বাধ্যতামূলক শ্রম নামে একটা আইন করে দেয়। সেটা হলো কি সেই আইনেও কিন্তু খুব একটা বেশি সফল হন নাই। তারপরে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আসে স্ট্যাটুস অফ লেবার্স ইন 1351। এটা তত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট মাথায় রাখতে পারেন। তারপরে স্ট্যাটুস টু লিমিট প্যাপাল অথরিটি। তৎকালীন যুগে দেখেন আপনারা নাম শুনেছেন, সেটা আমরা কিছুক্ষণ পরে বলবো। সেটা হলো কি জন উইক্লিফ। জন উইক্লিফের নেতৃত্বে তখন কি প্যাপাল বলতে হলো কি পোপদের ক্ষমতা কমিয়ে তখন কিন্তু কমানোর জন্য একটা আন্দোলন চলছিল। কে? জন উইক্লিফ কি করেছিলেন? ইয়াং প্রিস্টদের নিয়ে একটা আন্দোলন করছিলেন। যদিও এই আন্দোলনটা প্রথম দিকে সফল হলেও হুজুররা কিন্তু খুবই পাওয়ারফুল। দেখেন তেতুন হুজুর কিছুদিন আগে মারা গেছেন,
তাদেরকে ওই 5ই মে মতিঝিল থেকে কি পিটিয়ে তাড়ানো হলেও কিন্তু তারা কিন্তু গণভবনে যে মাংস রুটিও কিন্তু খেয়ে আসছে। সুতরাং যুগে যুগে হুজুররা কিন্তু খুব পাওয়ারফুল ছিল, সেই সময়ও কিন্তু খুবই পাওয়ারফুল ছিল। পরবর্তীতে অনেক ইয়াং প্রিস্টকে জীবন দিতে হয়েছে আর কি। সেটা দেখেন, আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আছে, সেটা হলো কি পিজেন্ট রেভলিউশন। পিজেন্ট রেভলিউশনটা কখন ঘটে আর কি, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। পিজেন্ট রেভলিউশনটা ঘটে আসলে 1381-82 সালের দিকে। পিজেন্ট রেভলিউশনটা ঘটে 1381-82 সালের দিকে। চসার নিজেই ছিলেন কি মূলত এই পিজেন্টের হলো সহযোগী বা তাদেরকে সমর্থন করতেন মূলত তার লেখায় আর কি। দেখেন, দ্য পিজেন্ট রেভলিউশনটা কার নেতৃত্বে হয়? আন্ডার দ্য লিডারশিপ অফ ওয়ার্ড টাইলার অ্যান্ড জ্যাক স্ট্র। তারা কিন্তু ছিলেন নেতা। দে ওয়ার ইনকারেজড বাই দ্য প্রিচিং অফ জন বল। এই জন বলকে ছিলেন একজন প্রিস্ট, মানে একজন হুজুর। এই হুজুর মানে ইসলাম ধর্মের হুজুর না, খ্রিস্টান ধর্মের হুজুর কিন্তু। কেউ আবার মাইন্ড করেন না যে আমাদেরকে বলতেছে আর কি, ব্যাপারটা তা কিন্তু না। এই প্রিস্ট অর্থাৎ হুজুরটা কোন ধর্মের ছিলেন? খ্রিস্টান ধর্মের। হু স্প্রেড দ্য ডক্ট্রিন দ্যাট অল ম্যান আর ইকুয়াল। তিনি এসে ঘোষণা করলেন কে? জন বল, যে সকল মানুষ হলো কি, সকল সৃষ্টি হলো কি সমান। এই সমান যখন বলল, তখন কি করলো পিজেন্টরা? বললো তাহলে আমরাও সমান, তাহলে এলিট শ্রেণী সুযোগ সুবিধা ভোগ করবে আর আমরা অনাহারে থাকবো, এটা তো হতে পারে না। আর এই জন বলের একটা কিন্তু উক্তি ছিল। এই উক্তিটা ছিল কি, হোয়েন অ্যাডাম ডেল্ট অ্যান্ড এভ স্প্যান, অর্থাৎ যখন আদম এবং হাওয়া পৃথিবীতে এসেছিল, হু ওয়াজ দেন দ্য জেন্টলম্যান, তারা আসলে তখন ভদ্র কে ছিল আর অভদ্রই বা কে ছিল? আদম হাওয়া যখন পৃথিবীতে আসেন, তারা তখন কি ছিলেন? সবাই সমানই ছিলেন। সুতরাং এই মানুষে মানুষে বৈষম্য থাকা যাবে না, এই নিয়ে কিন্তু পিজেন্ট রেভলিউশনটা তখন দেখা দেয় এবং মারাত্মক আকার কিন্তু তখন ধারণ করে। মূলত এইটাই ছিল কি তৎকালীন এজের ব্যাকগ্রাউন্ড। এবার আমরা আলোচনায় যেতে চাচ্ছিলাম আরেকটা, হোয়াই ইজ চসার কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। এইটা বলার পিছনে আসলে কারণটা কি? চসারকে আমরা কেন আমরা বলছি যে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটা আমরা গত দিনে সম্ভবত আলোচনা করেছিলাম। জাস্ট আরেকটু রিভিউ করে নিচ্ছি আজকে, যাতে যারা গত দিনে ক্লাস মিস করেছে বা দেখে নাই তারা যেন আজকে এইটা পেয়ে যায় আর কি। সেটা দেখেন, চসারের আগ পর্যন্ত ইংল্যান্ডের তেমন কোনো নাম করা বা প্রমিনেন্ট বা যাকে মডেল হিসেবে ফলো করবে এরকম কিন্তু কোনো রাইটার ছিল না। আমরা আগেই বলেছিলাম কিন্তু অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে লেখা হয়েছিল বটে, কিন্তু এই লেখার কোনো লেখক কিন্তু নাম পাওয়া যায় নাই। এখানে আমরা বলেছিলাম দেখেন অ্যানোনিমাস রাইটার, মানে কি ওই রাইটারের রাইটিং পাওয়া গেছে বটে, কিন্তু রাইটারটাকে এরকম নাম পাওয়া যায় নাই। ফলে কবি সাহিত্যিকরা যে কাউকে অনুকরণ বা অনুসরণ করবেন, এরকম অনুসরণ করার মতো কোনো ব্যক্তিত্ব তখন ছিল না। চসার ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট, আবারও বলছি আমি, চসার ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট হোম দ্য লেটার পোয়েটস ফলোড। চসার ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট হোম দ্য লেটার পোয়েটস ফলোড, অর্থাৎ চসারই ছিল হলো কি একমাত্র প্রথম কবি যাকে পরবর্তীতে কি অন্যান্য কবি সাহিত্যিকরা কি করেন? অনুকরণ বা অনুসরণ করেন। ঠিক আছে, চসার ছিল হলো কি প্রথম কবি যাকে অন্যান্য কবি সাহিত্যিকরা পরবর্তীতে কি করে? অনুকরণ বা অনুসরণ করে থাকেন। একটা দিক হলো এইটা। দ্বিতীয় দিকটা হলো কি দেখেন, চসারে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বর্তমান যে অবস্থা, এই বর্তমানে আসার পিছনে কিন্তু চসারের যথেষ্ট অবদান রয়েছে। এই অবদানটা কি সেটাও আমরা একটু বলতে চাই। সেই অবদানটা হচ্ছিল কি দেখেন, চসারের যুগে কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছিল না। চসারের যুগে দেখেন কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছিল না। কি ছিল? আঞ্চলিক যেটা উপভাষা, ডায়ালেক্ট ছিল। দেখেন আমাদের রাজশাহীর পশ্চিম দিকে যদি আমরা যাই, তাহলে আমরা সেখানে পাই কি, সেটা হলো কি শিশির সিক্ত সুন্দর সকালে সবাইকে জানায় সাদর সম্ভাষণ, তাই তো? আবার যদি কি আপনি রাজশাহী থেকে উত্তর দিকে চলে যান, নওগাঁ চলে যান, তখন কি বলে ওরা? তুমি যাবিন বা নওগাঁ জয়পুরহাটে গেলে আপনি এরকম ল্যাঙ্গুয়েজ পাবেন। আবার যদি রাজশাহীতে আসেন, মামুর বট্টা, তার মানে কি প্রত্যেকটা অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা ছিল। চসারের এজেও কিন্তু ডিফারেন্ট যে স্টেটগুলো ছিল, এই স্টেটের অবস্থাটাও কিন্তু ছিল একই রকমের।
চসার কি করেছিলেন, অনেক পরিশ্রম করে বা চেষ্টা করে তিনি সেগুলোর মধ্যে পরিবর্তন নিয়েছিলেন এবং একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করেছিলেন, যেটাকে পরবর্তীতে অন্যান্য কবি সাহিত্যিকরা ফলো করেন। এই দুটো তো কারণ গেলই, কিন্তু এর চাইতেও বড় আর একটা কারণ কিন্তু তার আছে। এই বড় কারণটা হলো কি, সেইটা হচ্ছে হলো আপনার যে চসার যে কাজটা করেছিলেন সেইটা হলো কি তার লেখায়, তার লেখা থেকে কি হয়েছে, সাহিত্যের সকল ব্রাঞ্চগুলো অর্থাৎ কবিতার যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চ গিয়ে তার হাত ধরেই যাত্রা শুরু করেছে। ন্যারেটিভ পোয়েম বলেন, এপিক পোয়েম বলেন, তারপরে হচ্ছে হলো কি ড্রামাটিক মানে মনোলগ বলেন, এগুলো প্রত্যেকটা কিন্তু ব্রাঞ্চটাই কিন্তু কি তার হাত ধরেই কিন্তু আগাইছে। আর এই সব কারণ মিলেই হলো কিন্তু চসারকে মূলত বলা হয়ে থাকে কি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ঠিক আছে, চসারের লেখাগুলা কোন কোন লেখা আপনি পড়বেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে চসারের আপনি কোন কোন লেখাগুলা পড়তে চান। ঠিক আছে, চসারের কোন কোন লেখাগুলো আপনি পড়বেন সেটা মাথায় রাখেন। তার মধ্যে একটা আছে কি ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডি, তার মেজর ওয়ার্কগুলোর মধ্যে কি আছে আর কি। ও আরেকটা বিষয় আছে যে সেটা হচ্ছে কি কেউ কেউ তাকে বলে থাকেন কি ফাদার অফ কি বলে থাকেন, মডার্ন পোয়েট্রি বলে থাকেন। ঠিক আছে, কেউ কেউ বলে থাকেন বলতে কি ম্যাথিউ আর্নল্ড তাকে মূলত বলেছেন কি ফাদার অফ মডার্ন পোয়েট্রি। তাহলে হোয়াইট চসার কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হয়ে গেছে আমাদের। এবার দেখেন আমরা যেটা বলছি, হাউ ইজ হি দ্য ফাদার অফ মডার্ন পোয়েট্রি। এ পোয়েট ইজ মডার্ন নট বিকজ হি বিলংস টু মডার্ন এজ। আবারও বলছি, আপনি কথাটা শুনেন, এ পোয়েট ইজ মডার্ন নট বিকজ হি বিলংস টু মডার্ন এজ। ঠিক আছে, আমাকে ডাকো। A poet is modern not because he belongs to modern age, but how much he presents the problems of modern age. অর্থাৎ কোনো কবি আধুনিক যুগে জন্মগ্রহণ করেছেন বলেই তাকে যে আধুনিক বলবেন ব্যাপারটা তা না। কোনো কবিকে যদি আমরা আধুনিক বলতে চাই, ওই কবির মধ্যে তৎকালীন বা সমসাময়িক যুগের প্রবলেমগুলো কতটা বেশি ফোকাস করা হয়েছে তার উপর নির্ভর করে ওই কবিটা কতটা বেশি আধুনিক। বাংলা সাহিত্যের সাথে কিন্তু এখানে আমাদের কিন্তু একটা অমিল আছে। বাংলা সাহিত্য সরাসরি এজ ধরে কিন্তু বিচার করে থাকেন, আমরা বিচার করি কিন্তু কোনো একটা লেখকের লেখার বৈশিষ্ট্য ধরে। দেখেন আপনার বলা হচ্ছে কি যে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যে বলতেছেন কি মানে ওই কি বলতে চান যে তারা একদিকে তার জন্ম হলো মধ্যযুগে, লিখতেছেন আধুনিক যুগে, তাই তাকে একটা নামকরণ করতেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এইটা আমরা করি না। আমরা করি কি ইংরেজি সাহিত্যে আমাদের করা হয় কি সরাসরি ওই লেখকের লেখার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য ধরেই তাকে মূলত কি করা হয়ে থাকে, আধুনিক কবি বলা হয়ে থাকে। ম্যাথিউ আর্নল্ড, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড এই নামটা আপনারা এর আগে পেয়েছেন আর কি। ম্যাথিউ আর্নল্ড তাকে বলে থাকেন কি মূলত তাকে বলেছেন কি আধুনিক কবি। ম্যাথিউ আর্নল্ড কল্ড কাকে, চসারকে বলতেছেন কি ফাদার অফ মডার্ন পোয়েট্রি। এইটা বলার পিছনে কারণটা দেখেন, ফাদার অফ মডার্ন পোয়েট্রি। ঠিক আছে, ফাদার অফ মডার্ন পোয়েট্রি এইটা মূলত বলতেছেন কে ম্যাথিউ আর্নল্ড। ঠিক আছে, মডার্ন পোয়েট্রি তাকে ফাদার হিসেবে তাকে সম্বোধনা করতেছেন কে ম্যাথিউ আর্নল্ড। কেন তিনি সেই নামে তাকে সম্বোধনা করতেছেন বলার পিছনে কারণটা কি। ঠিক আছে, তাকে ফাদার অফ মডার্ন পোয়েট্রি বলার পিছনে আসলে কারণটা কি, এই কারণটা হলো কি তার লেখাগুলোর মধ্যে আমরা মডার্ন এজের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আমরা বেশিভাবে ফুটিয়ে তুলতে দেখি, তাই মূলত তাকে বলা হচ্ছে কি ম্যাথিউ আর্নল্ড বলতেছেন কি ফাদার অফ মডার্ন পোয়েট্রি। তবে এটা সর্বজন স্বীকৃত না, সর্বজন স্বীকৃতটা হলো তিনি হচ্ছে কি মূলত ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এইটা হলো সর্বজন স্বীকৃত। এই তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলেছেন মূলত কে জন ড্রাইডেন প্রথমে বলেন এবং পরবর্তীতে এটা সবাই স্বীকার করে নেন বা মেনে নেন। দেখেন আমরা চসারের যে লেখাগুলো পড়তে চাই বা পড়া আমাদের জন্য দরকার, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি ক্যান্টারবারি টেলস। যদিও এটা আপনাদের সিলেবাসের মধ্যে কিন্তু নাই, কিন্তু বিসিএস এর বাইরে যারা অন্যান্য পরীক্ষা দিতে চাবেন তাদের কিন্তু লাগবে। আর একটা তার মাস্টারপিস পোয়েমটা হলো ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডি। এই ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডির মধ্যে বলা হয়ে থাকে আধুনিক যে নভেলের মূল বীজটা কিন্তু এখানে নিহিত ছিল আর কি। এরপরে দেখেন আছে কি দ্য পার্লামেন্ট অফ ফাউলস
তারপরে দি হাউস অফ ফেম, তারপর আছে কি নানস প্রিস্ট টেল। আপনাদেরকে কমপক্ষে এই 3টে লেখা কিন্তু মুখস্থ রাখতে হবে চসার থেকে, কি ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডি, ক্যান্টারবারি টেলস আর একটা নানস প্রিস্ট টেল। ক্যান্টারবারি টেলস যদি পড়তে চান, তৎকালীন যুগের যে সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল যে প্রবলেমগুলো আছে, এই পুরা প্রবলেমটা আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার মধ্যে সবচাইতে তিনি বেশি ধুয়ে ছেড়ে দিয়েছেন কাদের? রিলিজিয়াস প্রিস্ট যারা ছিল, তার ধর্মযাজক যারা ছিলেন ওই সময়ের, তাদেরকে কিন্তু ধুয়ে দিয়েছেন। কারণটা কি? যে যাদের হাতে আমরা ধর্মটা দেখভালের দায় দায়িত্ব দিয়ে রাখছি, আসলে আমাদের ধর্মটা তাদের হাতে আসলে কতটা নিরাপদ। ঠিক আছে, যে যাদেরকে আমরা ধর্মটা দেখভালের দায়িত্ব দিয়ে রাখছি, ধর্মটা আমাদের তাদের হাতে কতটা নিরাপদ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছিলেন হোয়াট দে শুড বি অ্যান্ড হোয়াট দে আর, অর্থাৎ তাদের কেমন হওয়া উচিত এবং তারা কেমন, এই দুটাকে তিনি পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমি অত বেশি ডিটেল যাচ্ছি না, কারণ চসারটা যেহেতু বিসিএস এর সিলেবাসে নাই আর আমরা বিসিএস এর ক্লাস নিচ্ছি, আমরা তাই ওটা যেতে চাচ্ছি না। এখন অনেক সময় প্রশ্ন হতে পারে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ নানস প্রিস্ট টেল, এটা কোন ধরনের লেখা, এটা কখনো প্রশ্ন হতে পারে। তাহলে এইটা মাথায় রাখবেন, এটা একটা বিস্ট ফেবল। এটা কোন ধরনের লেখা? এটা হলো বিস্ট ফেবল। তাহলে এখন আপনার কাছে নর্মালি প্রশ্ন আসলো হোয়াট ইজ ফেবল অ্যান্ড হোয়াট ইজ বিস্ট ফেবল। ঠিক আছে, তাহলে আপনার কাছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে কি হোয়াট ইজ ফেবল অ্যান্ড হোয়াট ইজ বিস্ট ফেবল। আমি একটু উপরের দিকে উঠায় নিচ্ছি লেখাগুলা, যাতে আমরা পরেরগুলা উপরে আরও দিকে লিখতে পারি আর কি। দেখেন সেটি হলো কি, তাহলে হোয়াট ইজ ফেবল, আর একটা হলো কি হোয়াট ইজ বিস্ট ফেবল। এইটা আমাদের কিন্তু জানাটা জরুরি। আমরা এখন আলোচনায় যাব হোয়াট ইজ ফেবল। যাদের কাছে খাতা আছে তারা লিখে ফেলতে পারেন ফেবল জিনিসটা কি, তারপরে আমরা মূলত যাব বিস্ট ফেবল নিয়ে আলোচনায়। তাহলে এখন আমরা প্রথমে দেখতে চাই হোয়াট ইজ ফেবল। ঠিক আছে, খাতা কলম যাদের কাছে আছে তারা লিখে ফেলতে পারেন ফেবলটা কি জিনিস দেখেন। ঠিক আছে, হোয়াট ইজ ফেবল? ফেবলটা হলো কি এ স্টোরি, এ স্টোরি, আচ্ছা, হ্যাভিং কি এ স্টোরি অফ, আচ্ছা, এ স্টোরি হ্যাভিং এ মোরাল লেসন, হ্যাভিং এ মোরাল লেসন, একটা গল্প যার মধ্যে কি থাকবে? একটা নৈতিক শিক্ষা থাকবে, সেইটা আর কি। তাহলে এখন কথা হলো কি বিস্ট ফেবলটাকে, আবার বলছি এ স্টোরি হ্যাভিং এ মোরাল লেসন। যদি আপনার কখনো ফেবলের ডেফিনেশন চাই তাহলে কিন্তু আপনি এইটুকুই বলবেন, সেটা হলো কি এ স্টোরি হ্যাভিং এ মোরাল লেসন। ঠিক আছে, এখন তাহলে প্রশ্ন দাঁড়ালো আপনার বিস্ট ফেবলটা কি, এইটা আমরা দেখি একটু। তাহলে বিস্ট ফেবল এইটা কি জিনিস সেটা আমরা দেখতে চাই। ঠিক আছে, বিস্ট ফেবলটা কি? এ স্টোরি অফ, দেখেন এ স্টোরি অফ কি আছে? বিস্ট অ্যান্ড বার্ডস, স্টোরি অফ বিস্ট অ্যান্ড বার্ডস কি আছে? তার মধ্যে কি থাকবে? হ্যাভিং এ মোরাল লেসন, হ্যাভিং এ মোরাল লেসন, যার মধ্যে একটা কি থাকবে? নৈতিক শিক্ষা থাকবে, সেটাকে মূলত বলা হচ্ছে কি বিস্ট ফেবল। এখন পুরা গল্পটা যদি বলি আপনার পক্ষে মনে রাখা কিন্তু সম্ভব না, আর এটা বলবো না, আমরা কিছু গল্প বলবো যেগুলো আমাদের সিলেবাসে আছে, সেগুলো নিয়ে আমরা গল্পটা বলতে চাই, তাই এখানে বলতে চাচ্ছি না। আর একটা লেখা আছে চসারের দ্য লিজেন্ড অফ ওমেন, কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি কিন্তু কোন তিনটা আপনি পড়বেন। আপনার মাথায় রাখবেন ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডি, ক্যান্টারবারি টেলস, আর একটা মাথায় রাখবেন কি নানস প্রিস্ট টেল। ঠিক আছে, এই তিনটা মাথায় রাখবেন, বাদ বাকিগুলো আপনার মাথায় না রাখলেও চলবে। ঠিক আছে, এইটা হচ্ছে হলো বিষয়। তাহলে এখন আপনার মনে হচ্ছে যে বাদ বাকিগুলো কেন পড়া লাগবে না। আপনারা ক্লাসগুলো ফলো করতে থাকেন, ক্লাসের কোনো একটা সময় আমি বলবো কেন বাদ বাকিগুলো পড়বেন না। ঠিক আছে, আপনারা ক্লাসগুলো ফলো করতে থাকেন, কেন বাদ বাকিগুলো পড়বেন না আমরা কিন্তু সেটা বলে দিব আপনাদের। দেখেন আরেকটা রাইটার চসার রিজ থেকে পড়বেন, সেটা হলো কি জন উইক্লিফ। দেখেন আরেকটা রাইটার পড়বেন, সেটা হলো কোনটা? জন উইক্লিফ। জন উইক্লিফ দেখেন আপনাদের বিভিন্ন গাইডে ভুল করে লেখা আছে ফাদার অফ ইংলিশ প্রোজ, লেখা আছে ফ্রান্সিস বেকন। আমি আবারও বলছি এটা 100% ভুল উত্তর, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা 100% ভুল উত্তর। মানে মেন কথা ফ্রান্সিস বেকন হলো ফাদার অফ ইংলিশ এসে, এসেটা হলো প্রোজের অনেকগুলা ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ, তাই ফ্রান্সিস বেকনকে কখনো ফাদার অফ ইংলিশ প্রোজ বলবেন না।
আমি রিপিট করছি আবার, ফ্রান্সিস বেকন কখনোই ফাদার অফ ইংলিশ প্রোজ না। ফ্রান্সিস বেকন কি ফাদার অফ ইংলিশ এসে আমরা কিন্তু প্রথম দিকে লিখে নিয়েছি। দেখেন জন উইক্লিফ হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। দেখেন কেন, হি ইজ অলসো কল্ড দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন। এই রিফরমেশনটা কোনটা, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই জন উইক্লিফের নেতৃত্বে কিন্তু ইয়াং প্রেস্টদের নিয়ে একটা নেতৃত্বে আন্দোলন চলছিল, যেটা কি পোপের ক্ষমতা কমানো। ইংল্যান্ডে ছিলেন কে, রাষ্ট্রপ্রধান ছিলেন কে, কিং, কিন্তু ধর্মপ্রধান ছিলেন কি পোপ। পোপরা অনেক স্বাধীনতা বা অনেক ক্ষমতা এনজয় করতেন আর কি। দেখেন এই জন উইক্লিফটাকে আমরা বলছি কি তাকে ফাদার অফ ইংলিশ প্রোজ। তার উল্লেখযোগ্য লেখাটা কি, দি বাইবেল। প্রশ্ন থাকে হু ট্রান্সলেটেড বাইবেল ইনটু ইংলিশ। বাইবেলটা প্রথম যে ভাষায় রচিত ছিল সেটার নাম কি, ল্যাটিন। কিন্তু এই ল্যাটিন থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন কে, এই ইংরেজিতে ট্রান্সলেট করেন কিন্তু মূলত প্রথম ট্রান্সলেট করেন কে, এই জন উইক্লিফ। তাই মূলত ইংরেজি সাহিত্যের প্রথম যেটা আর কি গদ্য রচনা, এটাকেই ধরা হয় ইট ইজ কল্ড দ্য ফার্স্ট ইংলিশ প্রোজ ক্লাসিক। ঠিক আছে, দেখেন এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে ইট ইজ কল্ড দ্য ফার্স্ট ইংলিশ প্রোজ ক্লাসিক। ঠিক আছে, এই কারণে এইটা মাথায় রাখবেন। তাহলে এজ অফ চসার থেকে দুইটা রাইটারের নাম মাথায় রাখবেন, একটা জন উইক্লিফ আর একটা জিওফ্রে চসার। বাদবাকিগুলো আপনার মনে না রাখলেও চলবে। এরপরে দেখেন আমরা পরেরটাতে চলে যেতে চাই, সেটা হলো কি রেনেসাঁ। আমাদের মূলত এলিজাবেথান এজটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু রেনেসাঁটা আপনার লাগবে, কারণ রেনেসাঁর যে মূল প্রভাবটা, এই প্রভাবটাই কিন্তু আমরা মূলত কোথায় দেখব, এলিজাবেথান এজে কিন্তু দেখব আর কি। তাই রেনেসাঁটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেনেসাঁ থেকে আপনাদের জেনারেল নলেজে প্রশ্ন আসে, রেনেসাঁ কখন ঘটে, আমরা সেটার উত্তর দিব। আবার কখনো কখনো প্রশ্ন আসে রেনেসাঁ কোন ভাষার শব্দ। দেখেন রেনেসাঁ শব্দটা কিন্তু, রেনেসাঁ ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, মাথায় রাখবেন কোন ভাষার শব্দ, ফরাসি ভাষার শব্দ। ঠিক আছে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি, দেখেন ফ্রেঞ্চ ওয়ার্ড। রেনেসাঁ শব্দটা কোন ভাষার শব্দ, দেখেন ফরাসি ভাষার শব্দ। এই শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছে কোথায় থেকে, হ্যাজ বিন অরিজিনেটেড। আমি দেখেন প্রত্যেকটা স্লাইডটা কিন্তু বাংলায় করলে করতে পারতাম, কিন্তু বাংলায় করিনি, এই কারণে আপনার ইংরেজি অংশের কোনো প্রশ্ন কিন্তু বাংলায় থাকবে না। তাই আপনাকে ইংরেজিতে হ্যাবিচুয়েটেড করার জন্য আমরা মূলত কিন্তু করেছি কি, স্লাইডগুলো ইংরেজিতে করেছি, আমরা এটাকে বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন দ্য ওয়ার্ড রেনেসাঁ কোন ভাষার শব্দ, ফ্রেঞ্চ, ফ্রেশ হয়ে গেছে, ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে, এটা একটা ফরাসি ভাষার শব্দ, হ্যাজ বিন অরিজিনেটেড ফ্রম ল্যাটিন রেনেসি। তাহলে এই শব্দটা আসছে কোথায় থেকে, কোন ভাষা থেকে এই রেনেসাঁ শব্দটার উৎপত্তি, ল্যাটিন রেনেসি নামক শব্দ থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে, হুইচ মিন্স টু বি বোর্ন এগেন। ঠিক আছে, মানে কি পুনর্জন্ম লাভ করা। তাহলে এখানে কিসের জন্ম, আসলে মানুষের পুনর্জন্ম না এইটা অন্য কোনো কিছুর পুনর্জন্ম? মানুষের কি পুনর্জন্ম, আপনি কি হিন্দু ধর্মের সেই বিশ্বাসের দিকে চলে যাবেন যে মানুষের আবার পুনর্জন্ম হবে, আপনি সেই পড়ে ফেলবেন কি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, ওই জীবনানন্দ দাশের মতো কি এই কবিতার আদর্শে কি বিশ্বাসী হবেন? না, আসলে এটা মানুষের পুনর্জন্মের কথা কিন্তু এখানে বলা হয় নাই। এখানে কিসের কথা বলা হয়েছে সেটা দেখি আমরা। ইন ইংলিশ the Renaissance means the rebirth or revival of the ancient Greek and Roman learning, arts and culture. দেখেন কথাটা আসেন, তাহলে রেনেসাঁ শব্দটার ইংরেজিতে অর্থ হলো কি রিবার্থ অর রিভাইভাল। কিসের রিবার্থ বা রিভাইভাল? সেটা হলো কি অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লার্নিং, আর্টস অ্যান্ড কালচার। কথাটা ভালো মতো মাথায় রাখেন। রিবার্থ, রিবার্থটা কিসের? সেটা মানুষের পুনর্জন্মের কথা বলে নাই। কিসের পুনর্জন্মের কথা বলেছে? দেখেন অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লার্নিং, আর্টস অ্যান্ড কালচার। মূলত এই লেখাগুলা কোন লেখা? এদেরকে মূলত হয় ক্লাসিক্যাল রাইটিং বলা হয়ে থাকে, যেটা রচিত হয়েছিল কোথায়? ইন অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম বিফোর দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বেই এগুলো কোথায়? ওই রোম বা গ্রিসে রচিত হতো। এই সাহিত্যগুলোকে মূলত মেন করা হচ্ছে তাদের পুনর্জন্ম।
আসলে তাদের পুনর্জন্ম কিভাবে হবে বা পুনর্জাগরণ বা কিভাবেই বা হবে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন আসি আমরা প্রথমত কিভাবে তাদের পুনর্জন্ম বা পুনর্জাগরণ ঘটলো এটা খেয়াল রাখেন। আজকে কিন্তু আমি গল্প বলতেছি বেশি, আমরা রাইটিং নিয়ে কিন্তু কম কথা বলতেছি। আমরা আস্তে আস্তে কিন্তু লেখাগুলোর মধ্যে ঢুকবো। এর পরের দিনে আমরা দেখবেন যে প্রত্যেকটা লেখার গল্প, তাদের ক্যারেক্টার, সেখান থেকে কোটেশনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনায় যাব। সুতরাং ক্লাসটা ছেড়ে দিবেন না, আস্তে আস্তে আগাতে থাকেন। আমরা আস্তে আস্তে যাব এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু যেগুলো আমাদের সিগনিফিক্যান্ট আর কি টেক্সট, সেই টেক্সটগুলোর গল্প সংক্ষেপে আপনাকে লিখে দেওয়া হবে। গল্পগুলো আপনাকে সংক্ষেপে লিখে দেওয়া হবে যে আসলে কি বোঝাতে চাচ্ছে। দেখেন, ইন 1453 কেন আমরা এটাকে রিবার্থ বা রিভাইভাল বলতেছি, আমরা সেই ব্যাখ্যায় যাব। আর রেনেসা কখন দেখা যায়, মানে প্রাধান্যটা আসে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আর কি। দেখো, ইন 1453 উইথ দ্য ফল অফ দ্য দেন কনস্ট্যান্টিনোপল, আপনারা প্রত্যেকেই কনস্ট্যান্টিনোপলের নাম শুনেছেন। এটা বর্তমানের কোথায়? তুরস্কে, তাই তো? এটাকে বলা হয়ে থাকে কি বর্তমানের ইস্তাম্বুল। এই কনস্ট্যান্টিনোপলটা ছিল কি বাইজেন্টিয়ান যে সিভিলাইজেশনটা ছিল, এই সিভিলাইজেশনের ক্যাপিটাল সিটি ছিল মূলত কনস্ট্যান্টিনোপল। আমি আবারও বলছি, দেখেন, কনস্ট্যান্টিনোপলটা ছিল কি বাইজেন্টিয়ান কি কালচারের কি বাইজেন্টিয়ান সিভিলাইজেশনের রাজধানী ছিল কে কনস্ট্যান্টিনোপল। এই কনস্ট্যান্টিনোপলের বাস করতেন কারা? তৎকালীন যুগের স্কলার্স অ্যান্ড ফিলোসফার যারা ছিলেন তারা বসবাস করতেন কোথায়? এই কনস্ট্যান্টিনোপলে কিন্তু তারা বসবাস করতেন। আর এদের দখলেই ছিল কি, আবারও শুনেন, এদের দখলে ছিল কি এই যে গ্রিক অ্যান্ড রোমান লার্নিং আর্টস অ্যান্ড কালচারের কি অরিজিনাল ভলিউম। কথাটা বুঝেন? এইটা ছিল তাদের দখলে ছিল। তাদের কাছে এটা প্রায় মৃত প্রায় অবস্থায় ছিল, মানে মুষ্টিময় কয়েকজন লোকের কাছে এই লিটারেচারটা ছিল। 1453 সাল, দেখেন এটা কিন্তু আপনার সিগনিফিকেন্ট। 1453 সালে এই কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে। কেন পতন ঘটে? মোহাম্মদ সেকেন্ড নামে একজন কি তার কি এম্পেরর, যেটা আর কি অটোমান এম্পেরর, তিনি কি করেন? কনস্ট্যান্টিনোপল আক্রমণ করেন। আবারও বলছি, দেখেন, মোহাম্মদ সেকেন্ড নামে একজন কি অটোমান এম্পেরর কি করেন? কনস্ট্যান্টিনোপলটাকে আক্রমণ করেন এবং কনস্ট্যান্টিনোপল তখন ওইখানে তাদের পতন ঘটে এবং তারা কি করেন? ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন, অর্থাৎ সেখান থেকে পালিয়ে যান। দেখেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছিল, আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে কিন্তু পালিয়ে চলে গেছিল। ঠিক 1453 সালে এই কনস্ট্যান্টিনোপল থেকে কি স্কলার্স বা ফিলোসফার্স যাদের দখলে ছিল কি গ্রিক এবং রোমান লার্নিং আর্টস এবং কালচারের কি অরিজিনাল ভলিউম, তারা কিন্তু পালিয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু তারা ছিলেন সাহিত্যপ্রেমী, তারা সাথে করে নিয়ে চলে যান কি এই ভলিউমগুলা নিয়ে চলে যান কোথায়? ইউরোপের বিভিন্ন দেশে। তারা মূলত দুটি অঞ্চলকে কেন্দ্র করে ঘুরতে থাকেন। তার মধ্যে মূলত তারা দেখেন লেখা আছে কলাস লিভিং দেয়ার ফ্লেড টু ডিফারেন্ট ইউরোপ কান্ট্রিজ অফ ইউরোপ স্পেশালি টু ইটালি। ইটালির দুটা শহরকে কেন্দ্র করে তারা ঘুরতে থাকে। তার মধ্যে একটা হলো কি ফ্লোরেন্স, আর একটা হলো কি ফ্লোরেন্স, আর একটা আছে আপনার কি তুস্কানি নামে আর একটা জায়গা ছিল, ফ্লোরেন্স অ্যান্ড সেটা হলো কি তুস্কানি নামে। এই দুটা শহরকে কেন্দ্র করে তারা ঘুরতে থাকে। তাহলে কোন শহরে তারা ঘুরে? দুটা শহর, একটা কি সেটা হলো কি ফ্লোরেন্স আর একটা তুস্কানি। তাই যদি কখনো বলা হয় যে কোন দেশে প্রথম রেনেসা ঘটে, তাহলে বলবেন ইটালি। কিন্তু যদি কখনো বলে কোন শহরে প্রথমে রেনেসা ঘটে, তাহলে বলবেন কিন্তু ফ্লোরেন্স। কেন ফ্লোরেন্স বলবেন, তুস্কানিকে কেন বলবেন না? মূলত দেখেন, এই যে স্কলার্স এবং ফিলোসফার্সরা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যায় না, এদের ফার্স্ট কনফারেন্সটা ঘটেছিল কোথায়? ফ্লোরেন্সে ঘটেছিল। তাই রেনেসাটা প্রথম ঘটে কোথায়? ফ্লোরেন্সে। মাথায় রাখবেন, শহর বললে কোথায়? ফ্লোরেন্স। আবারও মাথায় রাখেন, শহর বললে ইতালির ফ্লোরেন্সে, আর দেশ বললে ইতালি, মহাদেশ বললে ইউরোপ। ঠিক আছে? ইংল্যান্ডে রেনেসার বাতাসটা কিন্তু লাগে আরও অনেক পরে। দেখেন, তাহলে 1453 সালে এই ঘটনাটা শুরু হলেও রেনেসার যে মূল বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা দেখা যায় 1500 সাল থেকে কি 1660 সাল পর্যন্ত। ঠিক আছে? মূলত 1660 সাল পর্যন্ত এইটা দেখা যায় মূলত।
কিন্তু বেশি দেখা যায় কখন 1500 থেকে 1600 সাল পর্যন্ত। তাই কখনো যদি বলা হয় কোন শতাব্দীতে ঘটেছিল, তাহলে আপনাকে বলতে হবে কিন্তু সেটা কি 16th সেঞ্চুরিতে ঘটেছিল, এটা কিন্তু আপনাকে তখন বলতে হবে। তাহলে কখন রেনেসাঁ ঘটেছিল? 16th সেঞ্চুরি, কোন শতাব্দীতে? অর্থাৎ মূলত 1500 থেকে 1600 সাল পর্যন্ত রেনেসাঁর বৈশিষ্ট্যটা বেশি দেখা যায় আর কি। কোথায়? ইউরোপিয়ান লিটারেচারে। আচ্ছা, যাই হোক, রিভাইভাল কেন, এবার সেটাই আসি। যখন এই পণ্ডিতরা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন, সাথে করে অরিজিনাল ভলিউমটা নিয়ে গেছিলেন, এইটার সংস্পর্শে আসার পরে এই ইউরোপিয়ানরা কি করে, এই গ্রিক এবং রোমান লার্নিং, আর্টস এবং কালচারের প্রতি তাদের আগ্রহ দেখায়। ফলে কি হয়, এই যে সাহিত্যগুলো এতদিন কি মৃতপ্রায় অবস্থা ছিল, তারা নতুনভাবে আবার কি প্রায় প্রাণ ফিরে পায়। কখন? পাঠকদের মধ্যে। তাহলে এখন দেখেন কোন একটা সাহিত্য কতদিন বেঁচে থাকে? যতদিন পর্যন্ত ওই সাহিত্যের চাহিদা থাকে। দেখেন আজকে থেকে 400 বছর আগে হ্যামলেট লিখে গেছেন শেক্সপিয়ার, কিন্তু হ্যামলেটটা আমাদের মধ্যে এখনো বেঁচে আছে, কারণ হ্যামলেটটার চাহিদাটা এখনো কিন্তু কমে যায় নাই। বিশ্বের বিভিন্ন দেশে এখনো হ্যামলেট নাটকটা পড়ানো হচ্ছে, ম্যাকবেথটা পড়ানো হচ্ছে, কিং লিয়ারটা পড়ানো হচ্ছে। তাই তারা মৃত হওয়ার পরেও তারা কিন্তু এখনো আমাদের কাছে জীবিত। শেক্সপিয়ার আজ থেকে 400 বছর আগে 1616 সালে মারা গেছে, বাট হি ইজ স্টিল অ্যালাইভ অ্যামং আস। কিভাবে? তার সাহিত্য কর্মের মাধ্যম দিয়ে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো দেখেন আজ থেকে 1500 বছর আগে মারা গেছে, বাট হি ইজ স্টিল অ্যালাইভ অ্যামং আস। কিভাবে? থ্রু হিজ প্রিন্সিপলস, বা তার আইডিয়ালস, যেগুলো তিনি কি করে গেছিলেন, প্রতিষ্ঠা করে গেছিলেন, সেই আইডিয়ালসের মাধ্যম দিয়ে তিনি এখনো আমাদের মধ্যে জীবিত। ঠিক একই রকমভাবে জিসাস ক্রাইস্ট, কিংবা যদি বলেন আপনার সেটা হলো কি লর্ড কৃষ্ণ, একই রকমভাবে বিভিন্ন কালচারের মধ্যে তারা কিন্তু বেঁচে আছেন। ঠিক আছে, এবার আসলে কি রেনেসাঁর কি এমন বৈশিষ্ট্য ছিল যেটা এতভাবে প্রভাবিত করেছে মানুষকে, সেটা আমরা এক নজরে আমরা দেখতে চাই। প্রথম যে জিনিসটা আমরা দেখতে চাই সেটা হলো কি থার্স্ট ফর বিউটি। রেনেসাঁর অনেকগুলো কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি ছিল কি তখন, সেটা থার্স্ট ফর বিউটি, অর্থাৎ সৌন্দর্য বোধ। দেখেন এইটা আসছে গ্রিক থেকে আসছে। কিভাবে? গ্রিকরা কি করেছিলেন? হেলেনের জন্য চলে গেছিলেন কোথায়? সেই ট্রয় নগরীতে যুদ্ধে চলে গেছিলেন না কি, হেলেনকে উদ্ধার করার জন্য। তাহলে কি ছিল হেলেন? কি ছিল হেলেন? ছিল কি সিম্বল অফ বিউটি। তাহলে থার্স্ট ফর বিউটিটা তাদের ছিল। আমরা যখন ডক্টর ফস্টাস নাটক নিয়ে আজকেই কিছুক্ষণ পরে যখন আলোচনায় যাব, তখন কিন্তু আমরা বলবো যে সেটা আর কি হেলেনের গল্পটা কিন্তু আমরা পড়ব। ঠিক আছে, আরেকটা কি ছিল তাদের? থার্স্ট ফর অ্যাডভেঞ্চার। এটাও কিন্তু একই রকম। কি ইউরোপিয়ানরা কোথায় থেকে পেয়েছে? ইউরোপিয়ানরা মূলত পেয়েছে কোথায় থেকে? এই গ্রিকদের কাছ থেকেই কিন্তু মূলত পেয়েছে আর কি। ঠিক আছে, গ্রিকদের কাছ থেকে তারা পেয়েছেন আর কি। মূলত এটা মাথায় রাখতে হবে যে তারা এটা গ্রিকদের কাছ থেকে পেয়েছে। ঠিক আছে, গ্রিকদের কাছ থেকে যখন পাচ্ছে, আসলে কিভাবে গ্রিকদের মধ্যে থেকে আসে? গ্রিকরা আসলে কি করেছিল দেখেন তো, সেই চলে গেছে কোথায়? নৌপথে। কোথায়? ট্রয় নগরীতে। শুধু সেখানে না, গ্রিকরা দেখেন ইউলিসিসের কি ছিল? নেশাই ছিল কি অজানাকে জানার। ঠিক আছে, সেটা আসলে কি প্রথমটাকে আমি বলতে চাচ্ছিলাম থার্স্ট ফর নলেজ। আসলে তাদের মধ্যে ছিল কি থার্স্ট ফর নলেজ। দেখেন অজানাকে জানা, অচেনাকে চেনার এই যে আগ্রহটা, সেটা আর এইটা করতে চেয়ে তারা কি করেছেন? অ্যাডভেঞ্চারের মধ্যেও কিন্তু তারা লিপ্ত হয়েছে। তারা কি করেছিলেন? নৌপথে চলে গেছিলেন সেই দূর দূরান্তে। আমরা এলিজাবেথান এজ পড়তে গেলে সেটাই কিন্তু পাবো। এলিজাবেথান এজে কি করেছে? ইউরোপিয়ানরা চলে গেছে কোথায়? পৃথিবীর দূর দূরান্তে। কি করেছেন দেখেন, 1492 সালে কি হলো? আমেরিকাতে আবিষ্কার করে ফেললেন কে? ভাস্কো দা গামা। 1487 সালে কি হয়েছিল? বার্থোলুই চলে এসেছিলেন কোথায়? উত্তমাশা অন্তরীপে। 1498 সালে কি করলেন? ভাস্কো দা গামা চলে আসলেন কোথায়? ভারত উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করলেন। দেখেন ইউরোপিয়ানরা এই অনুপ্রাণিত হয়েছিল কাদের দ্বারা? মূলত ওই গ্রিকদের দ্বারা। আর এই জিনিসগুলো তারা পেয়েছিলেন কোথায়? গ্রিক অ্যান্ড রোমান লার্নিং, আর্টস এবং কালচারে তারা পেয়েছিলেন, এবং সেখান থেকেই কিন্তু তারা মূলত অনুপ্রাণিত হয়েছিলেন। কথা বুঝে গেছে? তাহলে সেখান থেকেই আসলে কি হয়েছে? ইউরোপিয়ানদের। তাহলে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রাজা বাদশাদের অবস্থা কি ছিল? ইউরোপিয়ানরা যখন সমুদ্র জয় করছে, জলকে জয় করছে, আমাদের রাজা বাদশাদের কি ছিল? আমাদের রাজা বাদশারাও জল নিয়ে ব্যস্ত ছিলেন বটে, তবে কোথায়? সমুদ্রে নয়, জলসাঘরে। ঠিক আছে, আমাদের রাজা বাদশারা
ব্যস্ত ছিলেন কোথায়? জল নিয়ে কোথায়? জলসা ঘরে ব্যস্ত ছিলেন। তাহলে কি থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর বিউটি, থার্স্ট ফর অ্যাডভেঞ্চার, লাভ ফর দ্য রিমোট পাস্ট। কিন্তু হোয়াট ইজ মোর, সেটা হলো কিন্তু হিউম্যানিজম। ঠিক আছে, হোয়াট ইজ মোর সেটা হলো সবচেয়ে বেশি যে জিনিসটা পরবর্তীতে মানুষকে প্রভাবিত করেছে সেটা হলো কিন্তু হিউম্যানিজম। দেখেন ধর্ম এবং রেনেসা কিন্তু কি করেছে? মানুষকে ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্ত করতে চেয়েছে। আসলে ধর্ম থেকে না, ধর্মের যে অপচর্চাটা ছিল, মিসইউজ অফ রিলিজিয়ন ছিল, সেইখান থেকে মানুষকে কিন্তু মুক্ত করতে চেয়েছে। মানুষের বুদ্ধিভিত্তিক চলাচলের যে স্বাধীনতা, এইটা কিন্তু মানুষকে প্রথমে দিয়েছে। অর্থাৎ রেনেসা লিবারেটেড ম্যান ফ্রম দ্য চেইন অফ মিসইউজ অফ রিলিজিয়ন বা প্রিস্ট যাতে ছিল, এদের থেকে মূলত কি রক্ষা করার চেষ্টা করেছেন আর কি। আর এই সবগুলোর প্রভাব আমরা পরবর্তীতে যে পাবো কোথায়? এলিজাবেথেন এজে। আমরা একই সাথে রেনেসাস রাইটার এবং এলিজাবেথেন রাইটারদের একসাথে নিয়ে আমরা আলোচনা করব। তাই প্রথমত আমরা এলিজাবেথেন এজের বৈশিষ্ট্যগুলো আমরা বলে দিতে চাই। ঠিক আছে, একই সাথে আমরা এলিজাবেথেন এজের বৈশিষ্ট্যগুলো বলে তারপরে আমরা রাইটারদের নিয়ে আলোচনায় যাব আর কি। ঠিক আছে, তাহলে রেনেসা গেল। এরপরে আমরা যেতে চাই মূলত হলো কি এলিজাবেথেন এজের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আগে আলোচনায় যাব, তারপরে সেই রাইটারদের নিয়ে আমরা কথা বলবো আর কি। দেখেন এলিজাবেথেন এজ কখন থেকে কখন, এটা কখনো কখনো প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য টাইম স্প্যান। টাইম স্প্যান মানে কি সময়ের ব্যাপ্তিটা মাথায় রাখেন। টাইম স্প্যান শব্দটা কিন্তু খেয়াল রাখেন, আমি লিখতেছি এবং লিখে নিচে ডিলিট করে দিচ্ছি। সেটা হলো দেখেন টাইম স্প্যান মানে সময়কাল। টাইম স্প্যান যারা দেখতেছেন ক্লাসটা তারা লিখে নিতে পারেন। টাইম স্প্যান মানে কি সময়ের ব্যাপ্তি। যেমন হলো কি এলিজাবেথেন এজের সময়ের ব্যাপ্তিটা কখন? 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত। এটাকে মূলত বলা হচ্ছে কি এলিজাবেথেন এজের ব্যাপ্তি বা সময়কাল যেটা আর কি সেইটা। দেখেন আমি অত বেশি বড় করতে চাই নাই, নিচের দিকে আমরা একটু বড় করব, যে ব্যাখ্যা করব। আপাতত বলবো কি দিস এজ ইজ নেমড আফটার কুইন এলিজাবেথ ফার্স্ট। দেখেন আবারও দেখেন দিস এজ ইজ নেমড, অর্থাৎ এই এজের নামকরণ করা হয় কি কুইন এলিজাবেথ ফার্স্ট। তাকে মূলত কি বলা হয়ে থাকে? ভার্জিন কুইন। কুইন এলিজাবেথকে মূলত বলা হয়ে থাকে কি ভার্জিন কুইন। কেন ভার্জিন কুইন বলা হয়ে থাকে? তিনি কখনো বিয়ে করেন নাই, যদিও নিন্দুকের অভাব নাই। নিন্দুকের অভাব নাই বলতে কি অনেক ক্রিটিক বলেছেন তাকে লর্ড লেসিস্টারের সাথে কোথায় প্রমত্তরিতে দেখা গেছে টেমস নদীতে। ঠিক আছে, তাই অনেকেই তাকে যদিও বলেন সেটা আর কি। আর একদিকে কুইন এলিজাবেথ যেমন সুন্দরী ছিলেন তেমন বুদ্ধিমতী ছিলেন। ঠিক আছে, দেখেন দিস এজ ইজ কল্ড গোল্ডেন এজ। দ্য এজ ইজ কল্ড, দেখেন এই এজটাকে মূলত বলা হচ্ছে কি দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছিল সম্ভবত 37 বা 38 বিসিএসে, যে কোন এজটাকে গোল্ডেন এজ বলা হয়। তাহলে কোন এজটাকে গোল্ডেন এজ বলা হচ্ছে? মূলত এলিজাবেথেন এজটাকেই গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে কোন এজটা? এজটা হচ্ছে কি এলিজাবেথেন এজটাকে মূলত বলা হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। কেন গোল্ডেন হলো সেগুলো আর কি আমরা এদের যে ইভেন্টসগুলো আছে এজের, সেই ইভেন্টসগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো। দেখেন তার মধ্যে প্রথম দিকে আছে কি কুইন এলিজাবেথ ক্ষমতায় এসে কি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন? সেটা হলো কি পলিটিক্যাল স্ট্যাবিলিটি। পলিটিক্যাল স্ট্যাবিলিটির এই প্রশ্নটা কেন আসতেছে? পলিটিক্যাল স্ট্যাবিলিটির প্রশ্নটা আসার পিছনে কারণটা কি? এর পিছনে মেন কারণটা হলো কুইন এলিজাবেথের বাবার নাম কি ছিল? হেনরি এইট। হেনরি এইট যখন মারা গেলেন, তা মারা যাওয়ার আগে কুইন এলিজাবেথের মাকে কিন্তু তিনি ফাঁসি দিয়েছিলেন। কেন? এটাও কিন্তু ধর্মীয় কারণে আর কি। যাই হোক, তখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু কি ছিল? ধর্ম দ্বারা প্রভাবিত হতো আর কি তখন। এবং শুধু তাই না, পরবর্তীতে তিনি কি করে যান? ঘোষণা দিয়ে যান কি, অর্থাৎ এই কুইন এলিজাবেথের মায়ের গর্ভে যে সন্তানগুলো আছে সেই সন্তানগুলা কি হতে পারবে না? উত্তরাধিকার হতে পারবে না। পরবর্তীতে মেরির পক্ষে থেকে তারা কি হলেন? উত্তরাধিকার হলেন। এই নিয়ে বেশ একটা টার্ময়েল কন্ডিশন তখন কিন্তু ছিল। সব শেষে এদের অবসানটা ঘটতেছে কি মূলত সেটা হচ্ছিল কি
কুইন এলিজাবেথ যখন পরবর্তীতে সবাই মরার পরে কি উত্তরাধিকার হচ্ছেন, তখন কি হচ্ছে এই পলিটিক্যাল যে ক্যাওসটা ছিল এই ক্যাওসটা দূরীভূত হয়ে যায়। ফলে কি হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি প্রতিষ্ঠা হয়। আর হওয়ার সাথে সাথে কি হলো, রাজনৈতিকভাবে যখনই কি থাকবে না আপনার দ্বন্দ্ব থাকবে না, মানুষের মধ্যে সম্প্রীতিতে বাড়বে। আর একটা ছিল কি রিলিজিয়াস টলারেন্স। এই রিলিজিয়াস টলারেন্সটা আবার কেন দেখেন, আমাদের দেশে কি বিবদমান কিন্তু কিছু গ্রুপ আছে, যেমন একটা আছে কি আওয়ামী লীগ আর একটা বিএনপি। কুইন এলিজাবেথ ক্ষমতায় এসে দেখলেন কি ওইখানে আওয়ামী লীগ আর বিএনপি আছে। এবার কিভাবে হলো আওয়ামী লীগ আর বিএনপি হইলো কিভাবে? অর্থাৎ তৎকালীন যুগে দুইটা কি ছিল, ধর্মীয় গ্রুপ ছিল। একটা ছিল কি রোমান ক্যাথলিক, দেখেন দুইটা গ্রুপ ছিল, তার মধ্যে একটা ছিল কি রোমান ক্যাথলিক আর একটা ছিল কি প্রোটেস্ট্যান্ট। দ্বিতীয়টা ছিল প্রোটেস্ট্যান্ট বা পিউরিট্যান্ট আর কি, প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্টের মধ্যে পিউরিট্যান্ট যারা, তারা ছিল এত গোয়ার, যেমন তারা কি করতো না, ক্যাথলিকদেরকে মানে কি মানুষই মনে করতো না আর কি, বা তাদের ধর্মকে ধর্মই মানতো না আর কি। এই কারণে তখন এই দুইটা গ্রুপের মধ্যে সবসময় দ্বন্দ্ব কিন্তু লেগেই থাকতো। যেমন আমাদের দেশে বা আমাদের কালচারেও কীভাবে দ্বন্দ্ব আছে সেটা আপনারা জানেন। আমরা পলিটিক্যাল ওই দিকে আর যেতে চাচ্ছি না, কারণ যেহেতু এটা একটা স্থায়ী একটা ক্লাস হিসেবে আপনার থাকবে, আমরা কিন্তু যেতে চাচ্ছি না। কুইন এলিজাবেথ করলেন কি, তিনি এসে বললেন নো প্রোটেস্ট্যান্ট নো ক্যাথলিক। তিনি এসে ঘোষণা দিয়ে দিলেন কি যে না, এখানে কি থাকবে না, প্রোটেস্ট্যান্টও থাকবে না, কি থাকবে না, ক্যাথলিকও থাকবে না। তিনি এসে কি করলেন, তিনি এসে ঘোষণা দিলেন কি ইংল্যান্ড উইল হ্যাভ হার ওন চার্চ। তিনি এসে তখন কি করলেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন কি ইংল্যান্ডের একটা নিজস্ব চার্চ ব্যবস্থা থাকবে। এই চার্চটার নাম কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটাই হলো কি অ্যাংলিক্যানিজম। ঠিক আছে, সেটাই হলো মূলত হলো কি অ্যাংলিক্যানিজম, অর্থাৎ অ্যাংলিক্যান চার্চ তিনি প্রতিষ্ঠা করলেন। দেখেন অ্যাংলিক্যানিজম এইটা যখন তিনি প্রতিষ্ঠা করছেন, তাহলে এতদিন যে এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক এদের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ ছিল, তখন এটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ বলতেছে নো প্রোটেস্ট্যান্ট নো ক্যাথলিক, ইংল্যান্ড উইল হ্যাভ হার ওন চার্চ। এই চার্চটার ব্যবস্থাটার তিনি নামকরণ করলেন কি, সেটা হলো কি মূলত তিনি নামকরণ করলেন অ্যাংলিক্যানিজম। ঠিক আছে, এই অ্যাংলিক্যানিজম যখন তিনি প্রতিষ্ঠা করে দিলেন, তখন এতদিন যে মানুষে কি দ্বন্দ্ব ফাসাদ মারামারি ফাটাফাটি কাটাকাটি ছিল, এই মারামারি ফাটাফাটি কাটাকাটিগুলো তখন বন্ধ হয়ে গেল। ফলে তখন তাদের মধ্যে কি হলো, রিলিজিয়াস টলারেন্সটা তৈরি হয়ে গেল। যে মানুষ আগে কি করত, একে অপরকে অবিশ্বাস করত, মারামারি ফাটাফাটি করত, তারা এখন কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করা শুরু করে দিল। আর তখন কি হলো, ইংল্যান্ডের অভ্যন্তরীণ কি তখন কি প্রোডাকশনটা বেড়ে গেল। তাহলে অভ্যন্তরীণ প্রোডাকশন বেড়ে গেলে এই জিনিসগুলোকে আপনাকে কি করতে হবে, রপ্তানি করতে হবে। যেমন আমাদের দেশে মানুষ কি করে, ধারে আগুন লাগায় দেয়, কখনো আলু রাস্তায় ফেলায় দেয়। এই যে অবস্থাগুলো থাকে, একজন সফল শাসকের কাজ কিন্তু এইটা হতে না দেওয়া। তিনি কি করবেন, তিনি মূলত যে কাজটা করবেন, যাতে কৃষক বা তার উৎপাদনকারীরা তাদের ন্যায্য মূল্য পায়, এটা কিন্তু তার দেখভাল করার দায়িত্বটাও তার। তখন কি করলেন, ইংল্যান্ড তখন কি এগুলোকে রপ্তানি করতে হবে। আর রপ্তানি করতে গেলে তখন ঝামেলা ছিল কি, এই যে আমাদের সোমালীয় দোস্তরা আছে না, সোমালীয় দোস্তদেরকে চিনেন, মানে কি পাইরেটস। সোমালিয়ান লোকজনদের কি মেন জীবিকা কি, পাইরেসি করে আর কি, জলদস্যু। এই তৎকালীন যুগে জলদস্যুদের দাপটটা ছিল বেশি। তখন কুইন এলিজাবেথ ঘোষণা করলেন, কি করলেন, নিজের নেভি গঠন করলেন, যাতে তার জাহাজগুলো কখনোই পাইরেটসদের কবলে না পড়ে। ফলে কি হলো, রপ্তানি বাণিজ্য কিন্তু বাড়তে থাকলো। এবার কি হলো, ফলে কি হচ্ছে, তৎকালীন যুগে রপ্তানি বাণিজ্য বলতে কি এখনকার মতো কি ডলার বা ইউরো বা টাকা বা রুপি এগুলোর মতো তো ছিল না। তখন ছিল কি বিনিময় প্রথা। বিনিময় প্রথা থেকে এক পণ্য দিয়ে তারা আর একটা পণ্য কিন্তু পেত। আর এই ফলে যখন হলো কি তাদের কিন্তু মানুষের চাহিদাটাও কিন্তু তখন কি হলো, পূরণ হতে থাকলো। ফলে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলাটা প্রতিষ্ঠিত হলো। আর একটা ব্যাপার আছে কি, তাদের জিওগ্রাফিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল ডিসকভারিজ। আমি অলরেডি এটা বলে ফেলেছি, সেটা হলো কি কলম্বাস চলে গেলেন কোথায়, ওই আমেরিকা আবিষ্কার করতে। এরকম বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রিটিশ কলোনিগুলো তখন কিন্তু ছড়িয়ে পড়লো। আর এই ব্রিটিশ কলোনিগুলো থেকে তখন কি হলো, প্রচুর পরিমাণে ধন সম্পদ আসতে থাকলো।
তাই এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন, আমাদের মরহুম রাষ্ট্রপতি, তিনি একবার বলেছিলেন যে ইংল্যান্ড আমাদের সাহায্য করবে না, মানে ইংল্যান্ড তো আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে, তাহলে আমাদের কেন সাহায্য করবে না। ব্যাপারটা কিন্তু হলো তাই, এই বিভিন্ন কলোনি থেকে কি ব্রিটিশ কলোনিগুলো থেকে ইংল্যান্ডে প্রচুর সম্পদ যায়, ফলে ইংল্যান্ড দ্রুত একটা কি হয়ে যায়, সম্পদশালী একটা রাষ্ট্রে পরিণত হয়ে যায়। আর এর মধ্যে যেটা ছিল কি ইম্প্যাক্ট অফ রেনেসা, ওই যে রেনেসার যেটা বললাম, থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর বিউটি, থার্স্ট ফর অ্যাডভেঞ্চার, থার্স্ট ফর পাওয়ার, এগুলো কিন্তু তখন মানুষের মধ্যে তখন কাজ করতে থাকে। আর এই সবগুলো মিলেই তখন এলিজাবেথিয়ান এজটাকে বলা হচ্ছে কি এ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। শুধু লিটারেচারের দিক থেকে না, শাসন ব্যবস্থা, সম্পদ, সব দিক থেকে ইংল্যান্ডের তখন ছিল কি একটা গোল্ডেন স্টেট হিসেবে তখন ইংল্যান্ড রূপান্তরিত হয়েছিল। আর এই সবগুলো মিলেই তাকে বলা হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এবার আসবো আমরা রেনেসা এবং এলিজাবেথিয়ান এজের মেজর কিছু রাইটারদের নিয়ে আমরা কথা বলতে চাই। দেখেন, মেজর রাইটারদের মধ্যে আমরা প্রথম যে নামটা বেছে নিয়েছি সেটা হলো কি থমাস মুর। থমাস মুরের জন্ম কখন? 1478-এ এবং তার মৃত্যুটা কখন? 1535 সালে। ঠিক আছে, থমাস মুর কিন্তু তিনি কি করেছিলেন, রেনেসা দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন এবং তিনি তখন তার প্রথম গ্রন্থটা লিখে ফেললেন কি ইউটোপিয়া। তার থমাস মুরের গ্রন্থের নামটা কি ইউটোপিয়া। এই গ্রন্থটার সাবটাইটেলটা কি কিংডম অফ নোহোয়্যার, মানে কি বাস্তবে এরকমটি কখনো একটা রাষ্ট্র পাওয়া যাবে না। ঠিক আছে, এই বইটা মূলত প্রথমে রচিত হয়েছিল কোথায়? ল্যাটিনে, পরবর্তীতে এটাতে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। এই বইটাই হলো কি প্রথম একটা দলিল মানুষের মুক্ত বুদ্ধি চর্চার মাধ্যম দিয়ে কিভাবে মানুষ তার জীবন জীবিকা পরিচালিত করতে পারে, অর্থাৎ ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মানুষ কিভাবে কি একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার একটা ডকুমেন্ট হলো কি এই ইউটোপিয়াটা। আর যেটাকে বলা হচ্ছে কি কিংডম অফ নোহোয়্যার, মানে কি বাস্তবে এরকম কোনো স্টেট নাই, এটা পুরাটা একটা কি কাল্পনিক একটা জগৎ আর কি। ঠিক আছে, পুরাটাই কাল্পনিক একটা জগৎ। বইটা তিনি পাবলিশ করেছিলেন 1516 সালে। এবার দেখেন, সেকেন্ড যে রাইটারটা আমরা চুজ করেছি সেটা হলো কি এডমান্ড স্পেন্সার। দেখেন, এডমান্ড স্পেন্সারটা আমরা পড়েছি এর আগে, তাকে আমরা বলেছিলাম কি দ্য পোয়েট অফ দ্য পোয়েটস। তার একটা সাবটাইটেল আমরা দিয়েছিলাম, সেটা হলো কি দ্য পোয়েট অফ দ্য পোয়েটস। কেন এটা আমরা তাকে বলতেছি দ্য পোয়েট অফ দ্য পোয়েটস বলছি কেন? বলার পিছনে কারণটা কি? বলার পিছনে কারণটা হলো কি, তিনি দেখেন হি ইজ কল্ড দ্য পোয়েট অফ দ্য পোয়েট বিকজ আফটার হিজ ডেথ many later poets followed his art of poetry, অর্থাৎ তার লেখাকে অনুকরণ করে কি করছেন, পরবর্তীতে অনেক লেখকই তার লেখাগুলা মানে তাকে অনুকরণ করেই লিখেছেন, তার স্টাইলটাকে অনুকরণ করেছেন তাদের লেখার মধ্যে। এই কারণেই মূলত তাকে বলা হচ্ছে কি পোয়েট অফ দ্য পোয়েটস। ঠিক আছে, তাহলে কেন এডমান্ড স্পেন্সারকে পোয়েট অফ দ্য পোয়েটস বলা হয়? তার দুইটা প্রশ্ন, একটা হু ইজ কল্ড দ্য পোয়েট অফ দ্য পোয়েটস, তার উত্তরটা আসবে কি এডমান্ড স্পেন্সার। দ্বিতীয়টা হলো কি কেন তাকে আমরা পোয়েট অফ দ্য পোয়েটস বলছি? তাকে পোয়েট অফ দ্য পোয়েটস বলার পিছনে কারণটা হচ্ছে হলো কি তার লেখাকে পরবর্তীতে অনুকরণ করে অনেক কবি সাহিত্যিক কি করেছেন, লেখাটা চালিয়ে গেছেন। এই কারণে তাকে মূলত বলা হচ্ছে কি পোয়েট অফ দ্য পোয়েটস। তার উল্লেখযোগ্য যে লেখাগুলা আপনি অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো প্রথমটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো কি তার লেখাটা কি দ্য ফেইরি কুইন। ঠিক আছে, দ্য ফেইরি কুইন। ঠিক আছে, এইটা নিয়ে আপনাকে প্রশ্ন হতে পারে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য ফেইরি কুইন। মাথায় রাখেন, প্রশ্ন হতে পারে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য ফেইরি কুইন। দেখেন, এটাকে মূলত বলা হয় থাকে কি অ্যালিগোরিক্যাল এপিক। অ্যালিগোরিক্যাল এপিক। তাহলে এখানে কিন্তু আপনার দুটা টার্ম আসলো, একটা টার্ম আসছে কি অ্যালিগরি, আর একটা টার্ম আসছে কিন্তু এপিক। মাথায় রাখেন, অ্যালিগোরিক্যাল এপিক কেন বলতেছি আমরা, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কেন আমরা এটাকে অ্যালিগোরিক্যাল এপিক বলছি, এটা আমরা দেখতে চাই। ঠিক আছে, অ্যালিগোরিক্যাল এপিক বলার পিছনে কারণটা কি, এই কারণটা নিয়ে আমরা একটু কথা বলি, দেখি আর কি অ্যালিগরিটা কি আর একটা এপিকটা কি, দুটা টার্ম নিয়ে আমরা আলোচনা করব। দেখেন,
প্রথম টার্মটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি কি, সেটা হলো অ্যালিগরি। হোয়াট ইজ অ্যালিগরি? মানে আমি যখন যে লেখা আলোচনা করতে যাব তখন যে মানে লিটারেরি টার্মসটা আসবে সেটা কিন্তু আমরা আলোচনা করে যাব। দেখেন, এ স্টোরি আন্ডার এ স্টোরি, এ স্টোরি আন্ডার এ স্টোরি। দেখেন, এ স্টোরি আন্ডার এ স্টোরি, সেখানে কি থাকবে? হ্যাভিং এ মোরাল লেসন, হ্যাভিং এ কি মোরাল লেসন, ঠিক আছে? হ্যাভিং এ মোরাল লেসন, ঠিক আছে? অর্থাৎ একটা গল্পের মধ্যে থাকবে কি আর একটা গল্প থাকবে, যে গল্পের আবার কি থাকবে? একটা মোরাল লেসন থাকবে, ঠিক আছে? সেটাই কিন্তু হবে অ্যালিগরি। আপনারা অনেকেই দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এই গল্পটা কিন্তু আপনারা অনেকেই পড়ে আসছিলেন, যেখানে কি হয়েছিল? সেটা বলা হচ্ছিল কি, হি প্রেড বেস্ট হু লাভেড বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। দেখেন, এক বৃদ্ধ নাবিক কোথায় গেছিল? দক্ষিণে কি সমুদ্রে গেছিল। সেখানে যে সে কি করে? একটা অ্যালবাট্রাস পাখিকে হত্যা করে। তারপরে কি তার জাহাজে তার কি যে সাফারিংটা, এই সাফারিংটার কাহিনীটা আপনারা অনেকেই জানেন। আমরা ডিটেল বলবো যখন রোমান্টিক এজ আলোচনায় যাব, সেইখানে যে আমরা কিন্তু বলবো। তাহলে অ্যালিগরিটা কি? একটা স্টোরি আন্ডার এ স্টোরি হ্যাভিং এ মোরাল লেসন, ঠিক আছে? তাহলে এই গল্পে আমাদের দ্য ফেরি কুইনে আসলে কি এমন গল্প আছে যার মাধ্যম দিয়ে একটা মোরাল লেসন দিতে চাওয়া হয়েছে? সেই গল্পটা হচ্ছে হলো কি, এখানে একটা সারফেস স্টোরিটা হলো কি, উনা নামে একটা মেয়ে ছিল, তার বাবা মা ছিল কোন একটা অঞ্চলের রাজা। তাকে তাদের বাবা মাকে কি করে? ড্রাগন নামে একজন কি বন্দি করে নিয়ে চলে যায়। উনা তখন চলে আসছে কোথায়? সেখানকার রানী, নাম কি? কুইন গ্লোরিয়ানা। আসলে কুইন গ্লোরিয়ানা বলতে অন্য কেউ না, সেটা হলো কি কুইন এলিজাবেথ ফার্স্ট। এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যালিগরিক্যাল আর কি। এবং তার কাছে আসে কুইন গ্লোরিয়ানা, তখন একটা রেড ক্রস নাইটকে কি করে? তার সাথে উনার সাথে পাঠিয়ে দেয় কি করার জন্য? উনার বাবা মাকে উদ্ধার করার জন্য। অর্থাৎ যদিও স্টোরিটা হলো কি উনা নামে একটা কাল্পনিক চরিত্র নিয়ে, কিন্তু এর অ্যালিগরিক্যাল আর একটা স্টোরি আছে, সেটা নিয়েই কথা বলতে চাচ্ছে। আর এই কারণে এটাকে মূলত বলা হচ্ছে অ্যালিগরি। এখানে মূলত তিন ধরনের অ্যালিগরি আছে। একটা পলিটিক্যাল অ্যালিগরি আছে, একটা রিলিজিয়াস অ্যালিগরি আছে, আর একটা স্পিরিচুয়াল অ্যালিগরি নামে তিন ধরনের অ্যালিগরি আছে। এরপরে আমরা আর একটা যাব কি, এপিক নিয়ে আলোচনায় যেতে চাই। যা ছোট্ট করে একটু বলবো, সেটা হলো কি পরীক্ষায় যতটুকু আপনাদের থাকে, সেটা হলো কি এ লং ন্যারেটিভ পোয়েম, এ লং ন্যারেটিভ কি পোয়েম, ঠিক আছে? এ লং ন্যারেটিভ পোয়েম হ্যাভিং এ লফটি সাবজেক্ট ম্যাটার, হ্যাভিং এ লফটি, দেখেন লফটি সাবজেক্ট ম্যাটার, হ্যাভিং এ লফটি সাবজেক্ট ম্যাটার, দেখেন and dealing with it, and dealing with a grand manner, ঠিক আছে? উইথ এ গ্র্যান্ড ম্যানার। আপনাদের এত বড় মুখস্থ রাখার দরকার নাই, আপনারা মুখস্থ রাখবেন প্রথম অংশটা। কি কতটুকু আপনি মুখস্থ রাখবেন? এ লং ন্যারেটিভ পোয়েম, এইটুকু আপনারা মাথায় রাখবেন। তাহলে এত বড়টা বললাম কেন? আমরা যখন নিওক্লাসিক্যাল এজে আলোচনায় যাব, তখন কিন্তু আমাদের দেখাতে হবে, পার্থক্য দেখাতে হবে কিসের? এপিক এবং মক এপিক, এই দুইটার মধ্যে পার্থক্য দেখাতে হবে। তখন কিন্তু আমরা এটি নিয়ে কথা বলবো আর কি, তখন এই সংজ্ঞাটা কিন্তু আমাদের কাছে দিবে, ঠিক আছে? তাহলে এপিকটা কি? এ লং ন্যারেটিভ পোয়েম, এইটুকু মাথায় রাখবেন। তবে এইটুকু জেনে রাখলে আমাদের জন্য পরের ক্লাসে বোঝাটা সুবিধা হবে কি, হ্যাভিং এ লফটি সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ডিলিং উইথ এ গ্র্যান্ড ম্যানার। আর এর অ্যালিগরিটা কি? এ স্টোরি আন্ডার এ স্টোরি হ্যাভিং এ মোরাল লেসন, ঠিক আছে? আমরা আরও কিছু উদাহরণ পরবর্তীতে দিব আর কি, ঠিক আছে? এইটা গেল এডমান্ড স্পেন্সারের একটা দি ফেরি কুইন। কেউ কেউ এটাকে আবার বলে থাকেন কি রোমান্টিক অ্যালিগরি, ঠিক আছে? কেউ কেউ এটাকে আবার বলে থাকেন কি রোমান্টিক অ্যালিগরি, সরি রোমান্টিক এপিক, রোমান্টিক এপিক এটা বলে থাকেন। কারণটা কি? রোমান্টিক হলে কি লাগে? তার ব্যাকগ্রাউন্ডটা লাগে কি ন্যাচারাল লাগে। যাই হোক, আরেকটা তার লেখা আছে কি দ্য শেফার্ডস ক্যালেন্ডার, দ্য শেফার্ডস ক্যালেন্ডার নামে তার আরেকটা লেখা আছে। তবে তিনি তার ওয়াইফকে অ্যাড্রেস করে লিখছিলেন কি কিছু সনেট লিখছিলেন, নাম কি তার সনেট অ্যামোরোটিক, ঠিক আছে? নামগুলো হলো কি সনেট অ্যামোরোটিক। এটা তার একটা বিখ্যাত সনেট সংকলন আছে, যেটা তিনি কি করেছিলেন তার ওয়াইফকে অ্যাড্রেস করে
লেখছিলেন। ঠিক আছে, সনেট কি নাম? অ্যামেরোটিক। এইটা হচ্ছে হলো কি এইটা মূলত কার? এই আমাদের মূলত এডমান্ড স্পেন্সারের লেখা অ্যামোরেটিক। ঠিক আছে, লেখাটা হলো এ এম ও, দেখেন এ এম ও আর, দেখেন আর ই টি, দেখেন ডাবল টি হবে ডাবল টি আই। ঠিক আছে, এইটা অ্যামোরেটি নামে, এটা একটা কিসের সংকলন? সনেট। এটা মূলত তিনি সনেট লিখছিলেন কাকে অ্যাড্রেস করে? তার ওয়াইফ, পরবর্তীতে তার মানে প্রথম দিকে তার কি প্রেমিকা লাভ বেলাভেট, এবং পরবর্তীতে তার ওয়াইফ, তাকে অ্যাড্রেস করে মূলত এইটা লিখছিলেন। আমরা জাস্ট আর একটু দুইটা বলে যাই। নিকোলাস ইউডাল নামে আরেকজন ছিলেন, রাল্ফ রয়েস্টার ডয়েস্টার তার লেখা। এই রাল্ফ রয়েস্টার ডয়েস্টারটা কি? দ্য ফার্স্ট ইংলিশ কমেডি। মাথায় রাখেন, নিকোলাস ইউডাল তিনি ছিলেন একজন স্কুল টিচার। তার স্টুডেন্টদের দ্বারা তিনি কি করেছিলেন? এই নাটকটা প্রথমে মঞ্চস্থ করেছিলেন। আর একটা আছে কি? নর্টন অন স্যাকভ্যালি। আমরা এই দুটো নিয়ে পরের দিন একটু আলোচনায় যাব। সেটি হলো কি? গর্বডাক, যেটাকে বলা হয় ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি। বাংলায় যেমন কি সার্থক প্রথম কি বিয়োগান্তক নাটক বা ট্র্যাজিক নাটক কোনটাকে বলা হয়? ওই যে মাইকেল মধুসূদন দত্তের কি যেন একটা আছে, ওইটার মতো একই রকম গর্বডাকটাকে মূলত বলা হচ্ছে কি? দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি। আজকের ক্লাসটা আমাকে এক্ষুনি রাখতে হচ্ছে, আমার ওই ভাতিজার একটু অপারেশন আছে 9টায়, আমার দেরি হয়ে গেল। সে ছাদ থেকে পড়ে হাত ভেঙেছে, আমাকে সেখানে যেতে হবে। আমি একটু মাপ চেয়ে নিচ্ছি। আমরা পরের দিনে আর একটু ডিটেল আলোচনায় যাব। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তবে দেখেন, আমি কিন্তু এলিজাবেথ এনের সব রাইটার নিয়ে কিন্তু আলোচনায় যাচ্ছি না। কেন যাচ্ছি না? এর পিছনে কারণটা কি? আমরা ওইগুলো থেকে থাকবে কি না আমি গ্যারান্টি দিচ্ছি। আমি যে কয়টা রাইটার নিয়ে আলোচনা করব তার বাইরে কোনো রাইটার থেকে প্রশ্ন হবে না, গ্যারান্টি। আমি যে কয়টা রাইটার নিয়ে আলোচনা করব তার বাইরে কোনো লেখক থেকে প্রশ্ন হবে না। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, এই গ্যারান্টিটা দিচ্ছেন কিভাবে? এই গ্যারান্টিটা দেওয়ার পিছনে কারণ হলো আমার 13 বছরের অভিজ্ঞতা অ্যাম্বিশনে ক্লাস নেওয়ার, নিজের 4 বছর ইংরেজি লিটারেচার পড়া, এবং সাথে সাথে কি স্টাডি। যেটা আরও কি কারণ আছে সেটা আমরা পরের দিকে বলবো। আপনারা যারা ক্লাসটা মিস করবেন তারা কি করবেন? এই ক্লাসটা দেখে নেবেন, কাশেম স্যার রাবিয়ান অ্যাম্বিশন, এইটাতে, এই চ্যানেলটাতে আপনারা কি করবেন? ফলো করবেন। এখানে ক্লাসগুলো দেখতে পাবেন। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কি করবেন? মেসেঞ্জারে জানাই দিবেন। কোনটাতে? অ্যাম্বিশনে গ্রুপ পেজে দিলে সবসময় আমাদের দেখা হয় না। মতলেবুর রহমান নামে এই পেজে, মানে এইটাতে মেসেঞ্জারে আপনারা জানাই দিবেন। ঠিক আছে, এটা আমার ফেসবুক আইডি নাম্বার। এখানে মেসেঞ্জারে আপনারা জানাই দিবেন। জানাই দিলে কারো কোনো প্রশ্ন থাকলে আমি সেটার সলিউশনটা সাথে সাথেই দিয়ে দিব। আমার রাজশাহী ইউনিভার্সিটির আগের যারা স্টুডেন্ট, যারা বিভিন্ন ক্যাডারে আছে আর কি, তারা যে কাজটা করতো, তারা আমাকে প্রশ্নটা মেসেঞ্জারে দিয়ে রাখতো। আর তাদেরকে বলাই ছিল যে 24 ঘন্টার মধ্যে যখনই আমি কি ফাঁকা থাকবো, মেসেঞ্জারটা চেক করব, তখনই আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব আর কি। ঠিক আছে, যারা বড় বড় ক্যাডারে আছে তারা আমাদের ক্লাসগুলো কখনো মিস করতেন না। বাংলা, ইংরেজি এবং গণিত, এই 3টে ক্লাস তারা কখনোই মিস করতেন না। এবং অনেক স্টুডেন্ট দেখা গেছে যাদের প্রত্যেকটা খাতায় আমরা একটা ভুল বাক্য লিখলেও সেই ভুল বাক্যটাও তাদের খাতায় লেখা আছে, এরকমটি দেখা গেছে আর কি। তো আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে যারা ক্লাস দেখছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, ভালো।